যতনা খুলুঙ্খা सर्वसिद्धि एग्रोटेक प्राइवेट लिमिटेड द्वारा बुद्धिजंग नगरे যে ডায়েরি মিল্ক প্লান্ট যেটা 50,000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক ডায়েরি ও তার শুভারম্ভ আজকে থেকে হবে। আর সেই উপলক্ষে আজকের এই কার্যক্রমে মঞ্চে উপস্থিত এই অঞ্চলের লোকপ্রিয় বিধায়ক এবং विद्वान व्यक्तित्व श्री रतन चक्रवर्ती महोदय, डॉक्टर प्रशांत कुमार गोयल सेक्रेटरी इंडस्ट्री, श्री उत्तम शाह डायरेक्टर सर्वसिद्धि एग्रोटेक प्राइवेट लिमिटेड और एखाने उपस्थित त्रिपुरा सरकारेर समस्त आधिकारिक और टीआईडीसी समस्त मेम्बार्स ये अत्र अंचलेर सुधी नागरिकबृंद मायेरा बोनेरा सुधीजन मीडियार बंधुरा बंधुरा कोनो एकटा राज्यके यदि स्वयंसम्पूर्ण करते हय बा आत्मनिर्भर करते हय तो जब क्रिएटर এই শব্দ তাকে সাকার করতে হবে। তার মানে রোজগার সৃজন করা। ইলেকশনের আগে ভিশন ডকুমেন্টস আমরা প্রস্তুত করেছি ত্রিপুরাবাসীর সামনে। তো সেখানে আমরা বলেছি যে আমরা ঘরে ঘরে রোজগার দেব, কিন্তু যারা এখানে দীর্ঘদিন সত্তাসীন ছিলেন তারা সেই ভাষাগুলো হয়তোবা বোঝেন না, আর না হলে বোঝে কনফিউশন তৈরি করে। ত্রিপুরাবাসী কিন্তু বোঝে। আমার আজও খেয়াল আছে কামালঘাটে একটা যুব মোর্চার কার্যক্রম ছিল। তখন আমি ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি ছিলাম। সেখানে আমি বলেছিলাম যে ঘরে ঘরে রোজগার দেব, রোজগার হবে, কিন্তু নিজেদেরকে করতে হবে, সরকার তার ব্যবস্থা করবে। সরকারি চাকরি তো হবে, সরকারি চাকরির জন্য সরকার কোনো কিছু করে দিয়েছে, এটা আমার অ্যাচিভমেন্ট, তার বাহবা নেওয়ার প্রয়োজন নেই মুখ্যমন্ত্রী বা তার দলে বা তার সরকারে। এটা ব্যবস্থা চালানোর জন্য এসডিএম চাই, ডিএম চাই, তার অফিসে ক্লার্ক চাই, তার অফিসে ডি গ্রুপের কর্মচারী চাই। এটা তো ব্যবস্থা চালানোর জন্য। যেমন সর্বসিদ্ধি এরা ডায়েরি করেছে, তার জন্য দুধ কালেক্টর লাগবে, তার জন্য ট্যাঙ্কার লাগবে, তার জন্য আধুনিকতম মেশিন লাগবে, মেশিন চালানোর জন্য লোক লাগবে। তো লোক লাগবে, তো মহান কাজ কি করেছে? আমার মেশিন চালানোর জন্য লোক চাই, আমার গাড়ি চালানোর জন্য ড্রাইভার চাই, তো তার জন্য আমি মহান কাজ করে দিয়েছি। সেই জায়গাতে আমরা ভাবি না। আগে কি ছিল? কাউকে একটা ফিক্সে চাকরি দিয়েছে, কাউকে একটা কোনো কিছু করেছে, তো মহান কাজ করেছে। কে বলেছে এগুলো মহান কাজ? এগুলো মহান কাজ নয়। মহান কাজের সোচ হচ্ছে আত্মনির্ভর ভারত, মেড ইন ইন্ডিয়া। এই যে চিন্তা, এই যে ভাবনা, সেগুলো হচ্ছে মহানত্বের লক্ষণ। সরকারি অফিসে চাকরি হবে, সেটা তো ব্যবস্থা আমি বানাইনি। 1972-তে ত্রিপুরা পূর্ণ রাজ্য হয়েছে, তার আগে মহারাজগঞ্জ শাসন করেছেন লম্বা সময়।
পুরনো ডাইনেস্টি। তো শাসন পরিচালনার জন্য লোক চায়। মনে হয় আরে ভাই আমার দারোগা লাগবে, তার জন্য 22 জন 23 জন দারোগা নিয়েছি, এসআই নিয়েছি, তোমার ছেলের চাকরি দিয়েছি, মহান কাজ করেছি। আরে ভাই তোমার থানা তো চলবে না, তার জন্য চাই। এই যে সোচ, এই যে চিন্তা ডেভেলপ করে দেওয়া মানুষের মধ্যে। যখন আমি কামালঘাটে বলছিলাম, আমার আজও খেয়াল আছে, আমার জানি না রতন বাবুর খেয়াল আছে কিনা, ওই ভিডিওটা আমার তুলে তৎকালীন সত্তাসীন পার্টি পুরো ভাইরাল করেছে। দেখো বিপ্লব দেবকে ভোট দেবে, ও বলছে চাকরি দিত না, নিজের কাজ করে খাওয়া লাগবে। কিন্তু ত্রিপুরার মানুষ ঠিক বুঝে গেছে বিপ্লব দেব কি বলতে চাইছে। মানুষ ভারতীয় জনতা পার্টি বা নরেন্দ্র রায় মোদী বা বিপ্লব দেবকে হারায়নি, ইতিহাস তৈরি করে সত্তা হাসিল করে দিয়েছে। যারা বিভ্রান্ত করতে চেয়েছিল তাদেরকে চিরতরে বিদায় করেছে, চিরতরে বিদায় করেছে। কেউ যদি ভাবে যে ত্রিপুরার মানুষ বোঝে না, তেমন না, বোঝে সব বোঝে সবকিছু, কিন্তু সময়ের দিকে তাকিয়ে আসছিল মোদী কেন আসে না। কারণ দেবে সত্তা, কিন্তু দেব তো শ্রেষ্ঠ ব্যক্তির হাতে দেব, মোদীর হাতে দেব, তার আগে কাউকে দেব না, মিডলম্যানকে দেব না। আর মোদীও বোঝে। আর সেই কারণে যখন লোকসভা ইলেকশনের আগে নরেন্দ্র ভাই মোদী উদয়পুরের গার্লস স্কুল ময়দানে এসেছিল, তখন লাখों লোকের সামনে দাঁড়িয়ে মোদী বলছে যে आइए पूरे देशवासी आके त्रिपुरा के लोगों से सीख जाइए, ये दूरदर्शी है, कुछ करना जानता है, इनके अंदर सोच है, ये महान लोग है। আর আপনি আসুন, এসে ত্রিপুরার মানুষের কাছ থেকে শিখে যান। মোদীকেও ত্রিপুরার মানুষ বোঝে, আর মোদীও ত্রিপুরাকে চেনে, বোঝে ত্রিপুরার মানুষকে। আজ পর্যন্ত ত্রিপুরার মানুষকে এমন সম্মান কোন প্রধানমন্ত্রী কোনদিন দেয়নি। ত্রিপুরার মানুষ মোদীকে উপহার দিয়েছে। নরেন্দ্র মোদীর জীবনে সবচেয়ে বড় উপহার যদি আজকে আমি বলি, ত্রিপুরাবাসী দিয়েছে, নরেন্দ্র মোদী জানে। কারণ 0 থেকে উনাকে একক সংখ্যাগরিষ্ঠ সরকার হাতে তুলে দিয়েছে ত্রিপুরাবাসী। সেটাও মোদীজির জীবনের ইতিহাস। এই ইতিহাস ত্রিপুরার লোকই করেছে। কিন্তু যারা বোঝে না বা বোঝেও বিভ্রান্তি করে, যাদের স্বভাবই বিভ্রান্তের, এরা যখন বিপ্লব দেব কামালঘাটে বলেছে, তখন বলছে দেখো উনারে আনবা, এক্ষুনি কেউ চাকরি আর দিত না সরকারি, নিজের কাম করো লাগবো, কষ্ট করো লাগবো। সোচ, চিন্তার মধ্যে পরিবর্তন হয়েছে ত্রিপুরা। যদি দুধের বিষয়ে বলি, আজকে আমি ডেয়ারি প্রকল্পের জন্য এসেছি এখানে। লোক ক্রেশার মেশিন লাগাবে, তার জন্য বলে মুখ্যমন্ত্রী এসে ইনঅগ্রেশন করো। কেন বলে? আগে কি কোন মুখ্যমন্ত্রী ক্রেশার মেশিনে ইনঅগ্রেশন করার জন্য ত্রিপুরার ইতিহাসে গিয়েছে? নেই। আমাকে কেন বলে? তার কারণ তো আছে। একটা বায়োফ্লক তৈরি করার পর একটা ছেলে আমাকে এখন হোয়াটসঅ্যাপ করে, দাদা আমি বায়োফ্লক করেছি, 40,000 টাকা খরচা করে, আপনি একটু আসুন। আমাকে বলো, দাদা আপনি আসলে একটু লাভ হইব কি, আপনি আসলে মানুষজন দেখবো, আরো 10টা লোক এটা করবো। তো আজকে ত্রিপুরার জেনারেশন মধ্যে, নিউ জেনারেশন মধ্যে চেঞ্জ হয়েছে, কিছু করতে চায়, নতুন কিছু করতে চায়, তার জন্য মুখ্যমন্ত্রীকে নিয়ে আসতে চায়। আপনি দেখেন আমি রোজগার করি, ওই মাসে 25,000 টাকা 30,000 টাকা রোজগার করি, 40,000 টাকা খরচা করি। সে উৎসাহ আমাকে ডাকে যে আমি যেটা করেছি মানুষ জানো, আর এমন আরো 10টা ছেলে করো। আগে কি 3 বছর আগে ত্রিপুরা থেকে এই বাতাবরণটা ছিল, এই পরিবেশটা ছিল? আগে পরিবেশ ছিল কি, দুধের ডারি আনতে হলে
আন্দোলন করতে হবে, সর্বসিদ্ধির সামনে গিয়ে আন্দোলন করো, নাইলে সংগ্রাম চলছে, চলবে, সর্বসিদ্ধি মুর্দাবাদ, জিন্দাবাদ। এখন এই শব্দগুলো আসে কি? এই শব্দগুলো নেই। ত্রিপুরা আকাশ বাতাস থেকে এগুলি মুক্ত হয়ে গেছে। এখন কি আসে? সবকা সাথ সবকা বিশ্বাস, सबका साथ सबका विश्वास और सबका साथ सबका दूसरा क्या है? विकास। देखो আমি তার জন্য বলি যে সবার মনে আছে কিনা, সবাইকে নিয়ে সবার উন্নতি আর সবার সঙ্গে সবার বিশ্বাস। আগে কি ছিল? কাউরে বিশ্বাস করো না, শুধু পার্টি বসে যেটা ভিডিও শুনবে। তোমার মারও বিশ্বাস করো না, কারণ আমি দেখছি রতন চক্রবর্তীর কথা কয় মানে কংগ্রেস হয়ে গেছে। মেয়ে বিয়ে দিতে যাইবো, কই বিয়ে দিতে আসো? ওখানে কোন পার্টি করে ছেলেটা? আইপিএফটি করে। ছেলে ভালো না, ছেলে ভালো না। যদি মেয়ের বাবাও বলে যে না ছেলেটা তো এমবিএ কিয়া, ও তো 50,000 স্যালারি পায়, তুমি জানো নি তার চরিত্রটা? কাহাকে চরিত্র? কোনটা আবিষ্কার করে দিতাম না। মানে শাদী বিবাহ হতে দেবে না পার্টি ছাড়া। কোথায় ত্রিপুরাকে নিয়ে যাচ্ছিল? কোন জায়গাতে ত্রিপুরাকে নিয়ে যাচ্ছিল? মহারাজা বীরবেদপুর কিশোর মানিকের পুণ্যভূমি, আধুনিক ত্রিপুরার রূপকার। যিনি এয়ারপোর্ট নির্মাণ করেছেন, যিনি বীরবেদপুর কিশোর মানিক্য কলেজ তৈরি করেছেন, যিনার পরিবার তুলসীপতি স্কুল তৈরি করেছে, যিনার পরিবার 250 থেকে 300 স্কুল তৈরি করেছে ত্রিপুরাতে। আর যিনার মতো ওই ভিশন ছিল যদি সাকসেসফুল স্কুল না হয় তো তাকে বন্ধ করে দেওয়া। উনি বন্ধও করে দিয়েছেন অনেকগুলো স্কুল, কারণ সেগুলো রেজাল্ট ভালো হচ্ছিল না, মানে কোয়ালিটি পরীক্ষা তাও ছিল। আজকে সেই ত্রিপুরা পিছিয়ে চলে গেল। তার কারণ কি? আত্মনির্ভরশীল মানসিকতা না, সরকারের প্রধান ব্যক্তির মধ্যে সেটা নেই। কেউ বিজনেস করবে তো তাদের সোচ কি জানি নিয়ে চলে যাবে। বন্ধুরা, ত্রিপুরাতে দুধ এবং দুগ্ধ সম্বন্ধিত যে বাজার রয়েছে সেটা 1100 কোটি টাকা প্রায়। আমি জানি না আপনারা জানেন কিনা, প্রায় 1100 কোটি টাকা প্রতি বছর ত্রিপুরা থেকে 1100 কোটি টাকা বাইরে চলে যায় দুধ এবং দুগ্ধজাত সামগ্রীর জন্য। 1100 কোটি টাকা কম টাকা? যে রাজ্যের বাজেট 20,000 কোটি টাকা হয়, সেই রাজ্য থেকে 1100 কোটি টাকা চলে যাবে দুধের জন্য, মাখনের জন্য, ঘিয়ের জন্য, আইসক্রিমের জন্য, বিস্কিটসের জন্য, পনিরের জন্য। এগুলো তৈরি করতে পারে না ত্রিপুরার মানুষ। মানসিকতা তৈরি করা হয়নি। যদি কোনো কৃষক ধান চাষ করার পরে 2টা গাই কিনেছে তো তাকে পার্টি বসে এনে ডাকবে, গাই কিনছো করে? বলে স্যার ছেলে মেয়েটিকে দুধ খাইতো, এটা দিয়া বলে বিক্রি করলে টাকা বেশি আসবে। তো পার্টি বসে কোন সময় কাজ করবা? কিষাণ ক্রেডিট কার্ডটা বন্ধ করে মুখের হয়ে যাবে। এই গাই গরুর বন্ধ ছাড়ো, এটি পালবো কেটা? তুমি এটি পারলে পার্টি বসে দুপাতি কেন রাখবো, দরজা কে খুলবো? এমন চিন্তা ভাবনা ডেভেলপ করা হচ্ছিল মানুষের মধ্যে। আমি গ্রাম থেকে আসি। আগে গ্রামের মধ্যে বাড়ি হলে, প্রতিষ্ঠিত ব্যক্তি হলে তো মানুষ বলতো যে প্রতিষ্ঠিত ব্যক্তির উদাহরণ কি? তো প্রথমে জিজ্ঞাসা করবে
তার বাড়িতে বড় গোয়াল ঘর আসেনি? বলে আছে তো, 4টা গাই আছে, এতটা আবাল আছে, ওর বড় গোয়াল ঘর আছে। মানুষও বোঝে যে সে মানে সম্ভ্রান্ত কৃষক। ঘেরের পাড়া আসেনি? বলে হ্যাঁ, বড় ঘেরের পাড়া আছে 2টা। বুঝে তার কাছে 20-25 কানি জমিন আছে। এগুলো ছিল প্যারামিটার কৃষক চিহ্নিত করা। ঘেরের পাড়া আছে কিনা, গোয়াল ঘর আছে কিনা। কিন্তু 25 বছরে এদের সত্তা সিনে না ঘেরের পাড়া আছে, না গোয়াল ঘর আছে, না গাই আছে, না দুধ আছে, সবকিছু চলে গেছে। কি আছে? শুধু স্টেলিন আর লেলিন আছে, আর কিছু না। সেগুলো ডেভেলপমেন্টের প্যারামিটার ছিল। আজকে সর্বসিদ্ধি সেই গোয়াল ঘরের দিকে যাচ্ছে, কিন্তু আধুনিকতম সিস্টেমে। আজকে মডার্ন টেকনোলজি এসছে, মোদি মেড ইন ইন্ডিয়া বলছে। তো সর্বসিদ্ধি সেই গোয়াল ঘরই, তার উপরে ডেয়ারি গোয়াল ঘরই। তখন টেকনোলজি ছিল না। 10টা গাই পালতেন, তার মধ্যে হাত থেকে দুধ বের করতেন, দুধ বের করে বাজারে বিক্রি করা, বা যদি তার লোকজন থাকে পনির তৈরি করা, দই তৈরি করা, মাঠা তৈরি করা, ঘরের মধ্যে হাতের মেশিন দিয়ে, হাতে যে আমরা দড়ি দিয়ে করি, তা থেকে ঘি তৈরি করা। আমি দেখেছি তো, আমাদের দিদিমা ছিলেন, হাতে উনি এমন এমন করে করতেন, তার থেকে যে মাঠাটা বেরোতো, বসে থাকতো, আমরা সেটা দিয়ে ভাত খাবো। ওনার কাছে দুধ দিয়ে এভাবে। আমার খেয়াল আছে দিদা কবে বেরোবে, কারণ উনি মাখনটা তোলার পর সেটাকে আবার চুলা জ্বালিয়ে রাখেন, তার মধ্যে দিয়ে ঘিটা তৈরি করা, যেটা মাখনটা উঠবে। কিন্তু হ্যান্ডমেড, তখন মেশিন ছিল না, টেকনোলজি ছিল না, সে সুবিধা ছিল না, কিন্তু সে ব্যবস্থা ম্যানুয়ালি হতো। আজকে সর্বসিদ্ধি সেই গোয়ালঘরকে ডেভেলপ করে ডেয়ারি করেছে। সেম প্রসেস। মোদি এটাই বলেন যে গান্ধীর গ্রাম স্বরাজ, তার সঙ্গে মোদি কি জুড়ে দিয়েছেন? আধুনিক টেকনোলজি। আজকে করোনা যে প্রকোপ, তা থেকে দেশ বেরিয়ে এসছে। কেউ কোনোদিন কল্পনাও করেনি যে স্বদেশী টিকা হবে ভারতবর্ষের মধ্যে। কল্পনা করেছে কেউ? কারোর কল্পনা ছিল না। সবাই ভাবছিল এটা জানি চীন আবিষ্কার করবে, এটা জানি আমেরিকা আবিষ্কার করবে। করেছে তারা, কিন্তু তাদের থেকে আমরা পিছিয়ে নেই। মোদিজি নিজের স্বদেশে সে টিকা আবিষ্কার করে দিয়েছে। টিকাকরণ হচ্ছে ত্রিপুরাতেও, সারা দেশব্যাপী হচ্ছে, এবং বড় মাত্রায় হচ্ছে। আজকে দেশ কোনোভাবে পিছিয়ে নেই। কেউ বলতে পারবে না যে আমরা টিকাকরণ তৈরি করতে পারিনি। তো আজকে সর্বসিদ্ধি সেটাই তৈরি করেছে, আধুনিকতম ব্যবস্থার মাধ্যমে সে টেকনোলজিকে কাজে লাগিয়েছে। 50,000 লিটারের সে দুগ্ধ প্রকল্প, যেটা আমি বলছিলাম যে 1100 কোটি টাকা বছরে ত্রিপুরা থেকে বাইরে চলে যায়। কোন মুখ্যমন্ত্রীর প্রথম কাজ হয় তার রাজ্য থেকে কত টাকা বেরিয়ে যায়, কোন কোন খাতে বেরিয়ে যায় সেটা একটা, নাকি গুজরাটে এটা আছে তুলে নিয়ে আগে কি সোজাছো এখানে বই আন্দোলন করবো, চলবে না, চলছে না, দিতে হবে, মারতে হবে, কাটতে হবে। কার থেকে আনতে হবে? না মোদির থেকে, গুজরাট থেকে আনতে হবে। এখানে আন্দোলন করে দিব মোদি? মানুষের বেবকু বানাইতে হবে। আন্দোলন করো, দিয়ে দিব, আই বলবো। কেমন আইব? আন্দোলনের ফল আইব। আইসিনি জীবনে। ত্রিপুরার কোনো মানুষ বলতে পারে তারা যতগুলি আন্দোলন করেছে তার ফলে কিছু পেয়েছে? তার ফলে বিনাশ হয়েছে, তার বাইরে কিচ্ছু হয়নি। কারণ সেন্ট্রালকে তিক্ত করে দিত এই আন্দোলনগুলি করে, সে কংগ্রেসের সরকার হোক, আর ভারতীয় জনতা পার্টির সরকার হোক, ইউপিএ সরকার হোক, এনডিএ সরকার হোক। একসময় কিছু সময় এরা যে সাপোর্টে ছিল, কিন্তু এদের সাপোর্টে থাকলে এদের মাথার মধ্যে থাকে কি ভিয়েতনামকে এস্টাবলিশ করো, কিউবাকে এস্টাবলিশ করো, ত্রিপুরাকে এস্টাবলিশ কেন করবে? চিন্তাই নেই, ত্রিপুরা সম্বন্ধে মানসিকতাই নেই। ত্রিপুরার কোন মুনি ঋষি ব্যক্তি তো মানেই না। পূজা করে বিদেশি মানুষের, জন্মদিন বিদেশি মানুষের। তো সোচ কিভাবে ডেভেলপ করবে? আমি গান্ধীর পূজা করি, তার জন্য গান্ধীর সোচ আমার মধ্যে ডেভেলপ হয়ে গেছে। গ্রাম স্বরাজের কথা বলি,
আমি সর্দার বল্লভভাই প্যাটেলকে পূজন করি, তার জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের যে ভারত একত্রিতকরণের মানসিকতা আমার মধ্যে চলে আসে। আমি মাও সিতুংয়ের পূজা করবো তো বন্দুকের নলের মধ্যে সমস্ত শক্তি লিয়ে বয়ে থাকে, কিছু মারো उसको। তো সোচ যেমন বাড়ির মধ্যে মা বাবা আত্মীয় স্বজন থেকে ডেভেলপ হয়, ছোটবেলা স্কুল থেকে ডেভেলপ হয়। 30 বছর বয়সে বিপ্লব দেব সোচ দিতে পারবে না, তার জন্য এই সরকার আসার পর প্রথম দফায় আমি এনসিআরটি সিলেবাস নিয়েছি। সোচ তো স্কুল থেকে শুরু হয়, মা বাবা প্রধান সোচ দেয়, সেকেন্ড স্কুল থেকে। তার জন্য ত্রিপুরাতে এনসিআরটি সিলেবাস ফাউন্ডেশন দিয়ে দিয়েছি, 3 মাসের মধ্যে এনসিআরটি সিলেবাস লাগু করে দিয়েছি, যাতে ন্যাশনাল সোচ হয় আমার ছাত্র ছাত্রী শিশুদের মধ্যে। ভারতকে দেখবে তার মধ্যে, সিলেবাসের মধ্যে ভারতীয় গণিত দেখবে, ভারতীয় টেকনোলজি দেখবে, গৌতম বুদ্ধ দেখবে, তার মধ্যে গান্ধী দেখবে, তবেই তো ভারতকে জানবে, তবেই তো ভারতকে বুঝবে। স্ট্যালিন পড়লে ভারতকে কিভাবে বুঝবো? ভারতকে জানতে হলে সম্রাট অশোককে জানতে হবে, ভারতকে জানতে হলে হর্ষবর্ধনকে জানতে হবে। সম্রাট ছিল না আমাদের দেশে, হর্ষবর্ধন পরাক্রমী সম্রাট। ইতিহাস আমরা পড়েছি যে হর্ষবর্ধনের সাম্রাজ্যে একজন চাইনিজ পরিব্রাজক হিয়াং সিং, উনি তো লিখেছেন যে হর্ষবর্ধনের রাজত্বকালে মহিলারা দরজা খুলে ঘুমোতেন, চুরি হতো না, ডাকাতি শব্দ নেই। আর যে সমাজে মহিলারা সুরক্ষিত, মানে সর্বশ্রেষ্ঠ রাজত্ব। আজও তার উদাহরণ আছে, আজও ভারতবর্ষের মধ্যে দরজা খুলে ঘুমানোর উদাহরণ আছে। গুজরাটে এখনো, সুরতে রয়েছে, গিয়ে দেখুন। যারা হীরার কাজ করে, মহিলারা বাড়িতে হীরা ঘষে, খাওয়ার সময় সেগুলো বাইরে রেখে চলে যায়, দরজা খোলা থাকে, সেখানে পুলিশ দারোয়ান নেই। সে সমাজ আজও ভারতে জীবিত আছে। গুজরাটে গিয়ে দেখুন, সুরতে আজও সেই গ্রামের মধ্যে মহিলারা যখন ধার দিয়ে কিসে বাইরে কোটি কোটি টাকা হীরা ফেলে সে দুপুরে খাওয়ার জন্য যায়, সেখানে পুলিশ দাঁড়ে করে বেরিয়ে যায় না, কোন পাহারাদার দাঁড়ে করায় না। আজও ভারতে সেই সভ্যতা, সেই সংস্কৃতি রয়েছে। বন্ধুরা, এই নতুন সরকার আসার পরে শুধু কথাই বলে এমন নয়, বিপ্লবদের প্রমাণের সঙ্গে যায়, রেজাল্টের সঙ্গে, গণিতের সঙ্গে। যে আমি বলছি এটা হচ্ছে কিনা, সমাজ সোসাইটি পরিবর্তন হচ্ছে কিনা। 2017-18-তে আমাদের সরকারি যে গোমতী ডায়েরি আগেও ছিল, 2017-18-তে 2145 মেট্রিক টন দুধ কালেক্ট করা হতো 2017-18-তে। আজকে 2019-20 কত হচ্ছে? 28,828 মেট্রিক টন। বেড়েছে না কমেছে? বাড়লো না কমলো? হ্যাঁ, যদি পুরনো সরকার থাকতো, এটা আন্দোলনে কমে যাবে। 2017-18-তে যেখানে 2145 মেট্রিক টন, 2019-20-এ সেটা 2828 মেট্রিক টন। দুগ্ধ উৎপাদনের সংখ্যা 2017-18-তে গোমতী ডায়েরির বিষয়ে বলছেন, কিন্তু সরকারি 5700 জন এই দুধ সাপ্লাই করতেন। আজকে 2019-20-এ কতজন করেন গোমতী ডায়েরিতে? 7740 জন। কতজন বেশি হয়েছে? 2040 জন, মানে 2040টা পরিবার লাভান্বিত হয়েছে। কত বছরে? মাত্র 32 মাসে।
ডেয়ারি কোঅপারেটিভ এর সংখ্যা কত আছে 2017-18-তে? 60টি ছিল, 60। এখন কতটি আছে অনুমান বলুন তো, কেউ আছে অনুমান? 60-এর জায়গায় 70 নয়, 80 নয়, 90 নয়, তার চেয়ে বেশি। 2019 বেশি এটা হয়েছে 117। 60-এর জায়গায় 117। আমি যখন মডেল স্টেট বলি বোঝে না এরা, মানুষ বোঝে, এরা বোঝে কি মডেল? মডেল হচ্ছে যে কোনো কাজ হাতে নেওয়া, তো কাজের প্রথমে টার্গেট ফিক্স করা, যে এই কাজটা এতদিনে করব, এতজন করবে, এত লাভ হবে, সেটা হচ্ছে মডেলের উদাহরণ। সাকসেসফুল প্রজেক্ট, যেমন নরেন্দ্র মোদী যে কোনো প্রজেক্ট নিয়ে আসেন সবগুলো সাকসেসফুল প্রজেক্ট হয়। উজ্জ্বলা যোজনা, যে মায়েদের কাছে গ্যাসের চুলা পৌঁছে দেওয়া, ত্রিপুরাতে लगभग 100%, তো সাকসেস। সৌভাগ্য যোজনা, গরিব লোকেদের কাছে ইলেকট্রিফিকেশন মানে বিদ্যুৎ পৌঁছে দেওয়া ফ্রিতে, ত্রিপুরাতে 100% সাকসেস সময়ের মধ্যে। এখন জল জীবন মিশনের মাধ্যমে 2024-এর মধ্যে সবার ঘরে শুদ্ধ পানীয় জল ফ্রিতে পৌঁছে দেওয়া, সেটা মোদী করবে। তো সেগুলো হচ্ছে মডেলের উদাহরণ। আর আমি একটা কাজ নিলাম, তারপরে নিয়ে বসলাম, পাথরশিলা রাখলাম এখানে, আর ভূমি পূজন করে তারপরে আন্দোলন শুরু করলাম যে বুতে বুঝে আন্দোলন করো, এটা বাড়বো, আন্দোলনের পরে ওয়ালটা নিজে নিজে উঠবে। মানে कैसे कैसे টেকনোলজি মানুষকে, আমি দেখেছি, আমি তো গ্রামের ছেলে, গ্রামকে একটা মিটিং করে বুঝাতো এই আন্দোলনটা করলে কিন্তু ইউনিভার্সিটিটা হয়ে যাবে। আন্দোলন ইউনিভার্সিটি হয়, क्या बात करता है? আন্দোলন করলে এই বিল্ডিংটা উঠে যাবে, তার জন্য আন্দোলন করতে হবে। কিসে বলা, তার জন্য ইঞ্জিনিয়ার চায়, তার জন্য লেবার চায়, তার জন্য সিমেন্ট চায়, তার জন্য রড চায়, তার জন্য আর্কিটেক্ট চায়, তার জন্য ফার্নিচার চায়। আর বলে কি আন্দোলন করলো বলে বিল্ডিং উঠে যাবো। মানুষের দিনে আন্দোলন করার বুঝতে নেই, লড়বো, আরো আন্দোলন করতে দিব, আরো সময় দাও, আবার সময় দাও। সবাই হাসে, সবাই জানে তো, আমিও জানতাম, দেখতাম আমার মাকেও গিয়ে বৌদি এইবার দিয়ে আলাম ভোটটা, না না তোমরা তো কোচে দিকে ওই বিল্ডিং কইছে, আমার পুঁতে গিয়ে দিয়ে দূরে পড়ে। আন্দোলনটা হচ্ছে না ঠিক মতো, এটা পাড়ায় তৈব। এইবার একটু নামেন, লাস্ট দেখবেন, এবার ভোটটাও দেন, হয়ে যাবে। লোক কম আসলো, আপনারা ওই দিন আন্দোলন 500-1000 করলে বিল্ডিং উঠতে যাবো, 1000 দিয়ে করলে কেবল 1500 উঠবো, 1500 কেবল 2000 দিয়ে, এরপরে 37 লক্ষ ত্রিপুরাবাসীর লাস্টের উপর সবাই এক লোক আইতে তৈরি। এটা ছিল ত্রিপুরাতে। আজকে চেঞ্জ হয়েছে, গোমতী ডাইরেক্টে হিসাব দিতে হয় মুখ্যমন্ত্রীকে, ভাই কি করছো, কত লিটার দুধ হয়েছে, কতজন ভোক্তা, কতজন লাভ হয়েছে, আমি জিজ্ঞাসা করি। রিভিউ মিটিং আমি বলি কতটা গায়ে আছে, কাকে দিচ্ছ, কোন কোন মহিলা, অ্যাড্রেস দাও, নাম দাও, কাগজে দিলে হবে না। এগুলো যদি আগে করতেন তো আজ 1100 কোটি টাকা বাইরে না যেত ত্রিপুরা। আরে আমি মানি হাই টেকনোলজির জন্য, মোবাইলের জন্য চলে গেছে, অথবা ফ্রিজের জন্য চলে গেছে, কিন্তু দুধের জন্য চলে যাবে টাকা। আমি পনির বানাতে পারবো না, আমি ছানা বানাতে পারবো না, মাখন বানাতে পারবো না, যেগুলো আমাদের গ্রামের মধ্যে পরম্পরাগত আমরা জানি। আমি ঘি বানাতে পারবো না, আমি গাড়ি বানাতে পারবো, মেনে নিলাম, আমি হেলিকপ্টার বানাতে পারবো না, সেটা মেনে নিলাম। কিন্তু কোন মুখ্যমন্ত্রী তার চাইতে দুঃখ আর হতে পারে যে ঘি বানাতে পারবো না? যেটা আমার দিদাকে, আমার দাদিমাকে আমি দেখি ছোটবেলা নিজের ঘরের মধ্যে এসে মাখন তৈরি করে নেয়, ঘি তৈরি করে নেয়, আর তার নাতি এসে মুখ্যমন্ত্রী বলছে আমি দুধ কিনে আনবো বাইরে থেকে, আমি ঘি কিনে আনবো। হাসির বিষয় না বন্ধু, এর চাইতে দুঃখ আর একটা মুখ্যমন্ত্রী কিছুই হতে পারে না। আমি হেলিকপ্টার বানাতে পারবো না, তার জন্য আমার কোনো দুঃখ নেই।
কিন্তু আমি মানুষকে দুধ খাওয়াতে পারবো না ত্রিপুরা রাজ্যের মধ্যে, এর চেয়ে দুঃখ কি হতে পারে এক মুখ্যমন্ত্রীর জন্য? কিন্তু এই সরকার কাজ শুরু করেছে। 1100 কোটি টাকার 1 টাকাও বাইরে যেতে দেবে না 3 বছরের মধ্যে। যোজনা তৈরি করে নিয়েছে উইথিন 3 ইয়ার্স। আমি উদাহরণ দিয়েছি গুমতি ডায়েরি, তা প্রমাণিত করে দেশ সরকার কাজ করছে, প্রোডাকশন বেড়েছে, রোজগার বাড়ছে, এবং তার জন্য সরকার নতুন একটা স্কিম নিয়েছে, মুখ্যমন্ত্রী গোধন প্রকল্প। তাতে সেক্স শর্টেজ সিমেন্ট, তাতে আগামী 3 বছরের মধ্যে 3,20,000 ক্লাস্টারে 23টা ক্লাস্টার আমরা চিহ্নিত করেছি, যেখানে ত্রিপুরারই জার্সি গাই আছে, তাকে ইনজেক্ট করা। 516 টাকা করে সেই ইনজেকশনের দাম। আমেরিকান কোম্পানি সেই ইনজেকশন তৈরি করে সাকসেসফুল। 96% ফিমেল ব্রিড আসে তাতে। বাচ্চারা যে হবে ফিমেল হবে। এমনিতে নর্মালি যদি বাচ্চা হয় তো 50-50, অর্ধেক ফিমেল অর্ধেক মেল। কিন্তু এই যে প্রকল্পটা নিয়েছি তাতে 96% মানে 100% लगभग গাই হবে। যখন এই 23টা ক্লাস্টারের মধ্যে ইনজেক্ট করা হচ্ছে সরকারের তরফ থেকে, ও তাতে মাত্র বেনিফিশিয়ারি কত টাকা লাগবে? মাত্র 50 টাকা। এই 516 টাকার মধ্যে বাকি টাকা রাজ্য এবং কেন্দ্র সরকার দেবে। আপনার গায়ের সুবন্দোবস্ত করা, তো সেই জায়গায় সরকার সাবসিডি দিচ্ছে, মাত্র 50 টাকা আপনার কাছ থেকে নিচ্ছে। ও টার্গেট করেছে 3 বছরের মধ্যে 3,20,000 গাইকে ইনজেক্ট করা হবে। এবার আপনি ভেবে দেখুন, তখন ত্রিপুরার পজিশন কি হবে? কারণ এখন যে 50% মেইল হচ্ছে, সেগুলো সবগুলো গাই হয়ে যাবে। তো আপনি এখন যদি 20 লিটার দুধ হয়, সেটা কত হবে? 40 লিটার হবে। কমন সেন্স। কারণ সবগুলো যদি ফিমেলই হয়ে যায় তো দুধ ডাবল হয়ে যাবে। আর 3,20,000 যখন গাই 7 লিটার 8 লিটার করে হিসাব করে দেখুন আপনার কাগজে, এখানে কাগজ কলমে, মোবাইল আছে আজকাল, হিসাব করে নেবে। 3,20,000 ইন্টু 7 লিটার করে যদি দুধ মিনিমাম ধরি 7 থেকে 8 লিটার, তো হিসাব করে দেখুন কত লাখ লিটার দুধ উৎপন্ন হবে প্রতিদিন। আর তাতে এই যে ডায়েরিগুলি আজকে সর্বসিদ্ধি শুরু করছে, আরো আছে প্রাইভেট। আজকে মানুষ বুঝে গেছে, ইয়ং জেনারেশন বুঝে গেছে যে আমি এখন থেকে সেটা স্টার্ট করি, আগামী 2 বছরের মধ্যে দুধ আসবে, তো আমার ডায়েরিতে আসবে। আমি সেগুলো প্রসেসিং করব, প্যাকেটিং করব, ঘি তৈরি করব, মাখন তৈরি করব, আইসক্রিম তৈরি করব, ফ্লেভার্ড জুস তৈরি করব, তার মধ্যে মিক্স করব। এইসব মানসিকতা মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে, কারণ মানুষ দেখছে বাজার হচ্ছে। আর আজকে ত্রিপুরাতে দুধের লিটার কত? 60 রুপিস, 60 টাকা। মহারাষ্ট্রে কত? গুজরাটে কত? 30 টাকা। ত্রিপুরাতে 60 টাকা। 3 বছরের মধ্যে ত্রিপুরাতেও 30 টাকা লিটার হয়ে যাবে। তাতে হয়তো অনেকে এখন এরা শুনলে ভয় দেখবা, দেখছো তোমরা 60 টাকা করে পাও, বিপ্লব দেব কাট করবে। বিপ্লব দেব কাট নেই কর রা। বিপ্লব দেব যে আপনার কাছে একটা গাই থাকতো 2টা গাই হয়ে যাবে। কারণ কি 100% ফিমেল আসছে লগভগ। তো স্বাভাবিক কারণে আপনার কাছে দুধ 10 লিটার জায়গায় 20 লিটার হবে। তো 20 লিটার দুধ হলে আপনার লোকসান কত? 30 টাকা করে হলে প্রোডাকশনটা আপনার ডাবল হয়ে গেল। তো তাতে কি হবে যে যে ত্রিপুরাবাসী, তাদের কাছেও সস্তা দুধ পৌঁছে যাবে। আর বাজারও যে দুধের কারণে 1100 কোটি টাকা বাইরে চলে যাচ্ছে, সেটাও আমরা করতে পারবো। সেই দিশাতে সরকার কাজ করেছে, তাকে বলে মডেল স্টেট। তার জন্য বারবার বলি যে 3 বছরের মধ্যে আমি দেখে দিব মডেল স্টেট। আজকে আসার সময় মাননীয় গৃহমন্ত্রীর সঙ্গে কথা হচ্ছিল যে 3 বছর পূর্তি হচ্ছে 9 মার্চ, বড় কার্যক্রম করব। তো উনি বলছেন তুমি প্রধানমন্ত্রীকে বুলাও। তো আমি
আমার সেক্রেটারিকে বলছিলাম বলে আমি যাব অফিসে গিয়ে প্রধানমন্ত্রীকে একটা লেটার পাঠিয়ে দেবো 3 মার্চ আপনি ত্রিপুরাতে আসুন, 3 বছর পূর্তি হবে ত্রিপুরা সরকারে। আজকে ত্রিপুরার সম্বন্ধে আমি বারবার বলছি, যেটা রতনবাবু প্রথমে বলছিলাম যে ত্রিপুরা সম্বন্ধে আমি বলিনি ওনাকে, আমি বলেছি উনি আসার জন্য। উনি বলছেন আমি তো এর আগে এমনিতে আসবো, কিন্তু আপনি প্রধানমন্ত্রীকে ডাকেন। প্রধানমন্ত্রী নিজে উজ্জা আয়ে ऐसा कभी देखा आपने? বরং ইলেকশন সময় আমি দেখেছি, শুনেছি, আমি তখন দিল্লিতে ছিলাম, আইতে আসে মনমোহন সিং, আইতে আসে পড়া খায় না ফুরুত। ऐसा ही हुआ रतन बाबू? ऐसे नहीं, आइते আসে সিপিএম বলে কোথায় আইতো না, কেমন আছে? আমি অতটা জানি না, আপনারা জানেন, সাংবাদিক বন্ধুরা জানেন। আর এখন ত্রিপুরার সঙ্গে কি ব্যবহার হয়? গৃহমন্ত্রী বলে আমিও আসবো, প্রধানমন্ত্রী আসবো। এটা হচ্ছে পরিবর্তন বন্ধু, এটা ত্রিপুরার জন্য বড় উপহার। একসময় ত্রিপুরার মানুষ তাকিয়ে থাকতো যেখানে কোন একটা কেন্দ্রীয় মন্ত্রী যদি আসে, একবার যদি চেহারা দেখে কোন কেন্দ্রীয় মন্ত্রী। আর এখন প্রধানমন্ত্রী বলে আমি আসবো, গৃহমন্ত্রী বলে আমি আসবো। আর আজকে আমি যখন বসে আছি, একজন কেন্দ্রীয় মন্ত্রী ত্রিপুরাতে রয়েছেন, মনসুখ ভাই মুন্ডাবিয়া। সকালে আমার বাড়িতে এসছেন, বাড়িতে এসে ত্রিপুরার বিষয়ে কি বলছিলেন? উনি আমাকে বলছিলেন, বিপ্লব দা आप कहां से पता नहीं कहां सोच के कुछ लाते हो। हम बोले आप भी तो ऐसे ही हो। তো নিজেই বলছে যে এখন কিছুক্ষণ পরে উনি সুনামুরা তো যাবেন জেটির জন্য। তো যারা বলছে সুনামুরা বলে বিপ্লব দা কি কাগজের নৌকা নিয়ে ভাষায়, আমি দেখি সব এরা কাগজের নৌকাতেই থাকবে। ত্রিপুরা বাসে আসল নৌকা তুলবো, আসল জাহাজে উঠবো। এরা আমি আসল জাহাজে তুলতাম না, কাগজের নৌকা তুলে দেবো আর বাসে দেবো। তারা ঠিক বুঝে যে আমরা লিগে কোন নৌকা, আপনারা না বুঝেন না। এরা বুঝে বিপ্লব দেব আসলে জাহাজ আমরা তুলতো না, কাগজের বেউরার মধ্যে উঠতেইব আর জলডিব্য হাসছে শুনে। তো আজকে মনসুখ ভাই মন্ডিয়া কেন্দ্রীয় জাহাজরানি মন্ত্রী ত্রিপুরাতে এসে বিভিন্ন জায়গায় কার্যক্রম করছেন। স্বাভাবিক মনে হয় ত্রিপুরাতে। আগে একটা কোন কেন্দ্রীয় মন্ত্রী আসলে মিডিয়ার বন্ধুরা কেন্দ্রীয় মন্ত্রী আইবো, কেন্দ্রীয় মন্ত্রী আইবো, সব এয়ারপোর্টের মধ্যে ভিড়। স্যার একটু বাইট দেন, একটু বাইট দেন। এখন কেন্দ্রীয় মন্ত্রী এসছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করেছে, কাজে চলে গেছে, কেউ দিস নেই। এটাকে বলে পরিবর্তন। ত্রিপুরার স্বাভিমান হয়েছে। ত্রিপুরা এখন কারোর সঙ্গে মাথা নিচু করে না, স্বাভিমানের সঙ্গে দাঁড়িয়ে থাকে। আজকে উনি যে বিষয় আপনি কুইন পানিপলের বিষয় বলছিলেন, আজকে আমার সঙ্গে ব্রেকফাস্ট করার সময় নিজেই বলছেন, বলে দাদা ऐसा करते हैं जो यहां से अगले सीजन में, बोले मैं जानता हूं दुबई में अगले सीजन में यहां से क्वीन पाइनएप्पल एक जहाज, बड़े जहाज हम पैकेटिंग करेंगे। अब मुझे बोला, बोले एक जहाज पूरा क्वीन पाइनएप्पल हम भेजेंगे, चाहे उस जहाज का पैसा मेरे मंत्रालय को देना पड़े, नहीं तो आप देंगे, दोनों में से एक देंगे फ्री में। इसमें 10 करोड़ जाए, 20 करोड़ जाए, जो किराया पहला किराया हम देंगे, नहीं तो आप देंगे। हम बोले ठीक है। और पूरे जहाज भर के क्वीन पाइनएप्पल दुबई के बाजार में पहुंचा देंगे। एक जहाज अभी किया जाता है 1 ट्रक 2 ट्रक, बोलছে एक जहाज एक सीट पूरा পাঠাবো, বলে আমার উপরে ছেড়ে দিন। আজকে এমন এমন মন্ত্রী এসে আমাকে বলে, দাদা मैं ये कर लेता हूं। হয়েছিল ত্রিপুরাতে কোনোদিন? ত্রিপুরা সম্বন্ধে চিন্তা করতে কোনো মন্ত্রী কোনোদিন? আজকে মন্ত্রীগুলো চিন্তা করে কার জন্য? মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। কারণ প্রধানমন্ত্রী ফিক্স করে দিয়েছেন নর্থ ইস্টের মধ্যে বছরে এতবার মন্ত্রীদেরকে যেতে হবে, রিপোর্টিং করতে হবে, কাজ করতে হবে। তার জন্য নর্থ ইস্টে চলে আসে। আজকে চেম্বার অফ কমার্সকে সম্বোধিত করার পর মাননীয় মন্ত্রী মনসুখ ভাই মুন্ডিয়া সেই গোমতীতে যে টেম্পোরারি যেটি তৈরি করেছি, যার উপহার যারা করেছিল, সেখানে পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয় টিম নিয়ে যাচ্ছেন। ড্রেজিং করা হবে। বাংলাদেশের 9টা পুলকে যে উঁচু করার সিদ্ধান্ত, সেগুলো
বাস্তবায়িত করা হবে কম সময়ের মধ্যে। তারপর ছোট ছোট বাস, শুধু এখান থেকে নয়, মাননীয় প্রধানমন্ত্রী কনস্টিটিউন্সি বারাণসী থেকে বাস এখানে গোমতীতে সুনামরেজা চলে আসবে, তার ব্যবস্থা করার জন্য নিয়ে এসছে। আজকে ত্রিপুরা দিশা নিয়ে চলছে। তাই বন্ধুরা, বাল্ক মিলিং কুলিং সেন্টার যে ঠান্ডা করার জন্য 2017-18 কত লিটারের ছিল ত্রিপুরাতে? মাত্র 2000 লিটার। 2019-20 কত লিটার হয়ে গেছে? 13,000 লিটার। 2000 থেকে 4000 নেই, 13,000 লিটার কুলিং এর স্টেশনের ব্যবস্থা করেছে সরকার। গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়নের বার্ষিক যে আয় 2017-18 কত ছিল? 24,93,00,000 টাকা। আজকের দিনে কত আছে? 26,21,00,000 টাকা। কারণ এখানে আম জনতা আছেন, বিজনেসম্যানও আছে। বিজনেসম্যানের নিয়ম হচ্ছে প্রথম দেখবে অঙ্ক গণিতে আমার প্রফিট কত হয়, তাকে বিজনেসম্যান বলে। যদি আমি প্লান্ট লাগিয়ে দিলাম প্রফিট, আন্দোলনের পরে আগে যদি ভাবে তোর বিজনেসম্যান হয়ে গেছে, কলেজ বরুণ মেম্বার হয়ে যাবে। ঠিক বললাম না? कोई भी बिजनेसमैन हो, যে কোনো প্লান্ট লাগাবে, যে কোনো কাজ করে প্রথম দেবে আমার লাভ কত হবে। আমিও মুখ্যমন্ত্রীকে নাতে কাজ করি, কাজের সময় সিওর মতো কাজ করি, যে কি এই কাজটা করলে আমার কত লাভ হবে, মানে ত্রিপুরার মানুষের কতটা লাভ হবে। যখন দেখি লাভ হয় এত, তখনই তার মধ্যে হাত দিই, না হলে দেব। আন্দোলন করে লাভ করুন, এই বিজনেস আমি করি না। তাই বন্ধুরা, দুগ্ধজাত সামগ্রিক উৎপাদন 2017-18 শুধুমাত্র দই আর পনিরই তৈরি করতো এ রাজ্যে, জেদ্দুরি করতেন। এখন 2019-20 আজকে এই প্লান্ট থেকে তো অনেক কিছু প্রোডাকশন হবে, কিন্তু এখনো 19-20 পনির তৈরি হয়, দই তৈরি হয়, ঘি তৈরি হয়, আইসক্রিম তৈরি হয়, মিষ্টি তৈরি হয়, বরফি তৈরি হয়, ফ্লেভার্ড বরফি তৈরি হয়। এগুলো ত্রিপুরাতে শুরু হয়ে গেছে। পাইনাপেল ফ্লেভার বা পাইনাপেলের মাঝখানে দিয়ে এখানে সন্দেশ তৈরি হয়, শুরু করে দিয়েছে। পাইনাপেল জুস তৈরি হয় এখন। তো এক নতুন দিশায় চলছে। তাই বন্ধুরা, দুধে স্বয়ংসম্পূর্ণ করা, আমি এই কোম্পানির ডাইরেক্টরদেরকে এবং যারা এই প্লান্টে কাজ করবে তাদেরকে বলবো, প্লান্ট যারাই কাজ করবে, এই প্লান্টটা আমার, এই মানসিকতা নিয়ে কাজ করা। তবে 50,000-এর বদলে সেটা 60,000 হয়ে যাবে কম সময়ের মধ্যে। আর যদি ভাবি আমি অন্যের প্লান্টে কাজ করি, তাহলে সেটা 50,000-এর বদলে 25,000-এ চলে আসবে। এটা আগে স্রোত ছিল, শিখিয়ে দেওয়া হতো কর্মচারীদেরকে, শ্রমিকদেরকে, এটা তোমার না, এটা না। আজকে সরকার বলে আমি যেখানেই কাজ করি সেটা আমার। আমি মুখ্যমন্ত্রীর হাতে কাজ করি, তো এটা আমার, আমার ত্রিপুরা, এটা আমার ত্রিপুরা। তখন আমার মধ্যে ইনোভেশন আসে। যদি ভাবি যে আমি তো দায়িত্ব পালন করছি, আমার পার্টিটা আমার, যেদিন বিপ্লবটা এই মানসিকতা নিয়ে যাবে আমি তো কাজ করছি, পার্টিটা আমার, তো গেছে। আজকে যখন দায়িত্ব নিয়ে কাজ করি, তখন ভাবি এই ত্রিপুরাটা আমার, তখন কাজ করতে ইচ্ছা করে, তখন নতুন ত্রিপুরা দেখতে ইচ্ছা করে, মডেল ত্রিপুরা দেখতে ইচ্ছা করে, তখন ত্রিপুরাতে ইন্ডাস্ট্রি দেখতে ইচ্ছা করে। শুধু এই জায়গা নয়, ত্রিপুরার মানুষ এখন ট্যাক্স দিতে শিখেছে। কারোর উপরে অতিরিক্ত ট্যাক্স লাগাইনি, কোন মহান ট্যাক্স আমরা লাগাইনি, কিন্তু করোনার মধ্যে আমার সরকারের ট্যাক্স রেভিনিউ কালেকশন 28%। যখন সত্তাসে আমি এসেছিলাম
রতনবাবু জানেন তখন মাত্র 9.6% ট্যাক্স রেভিনিউ কালেকশন ছিল পুরনো সরকারের, আজকে 28%। জিএসডিপি রেট ত্রিপুরা নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে ভালো, এমনকি जीएसटी कलेक्शन है त्रिपुरा देश में नंबर 1, देश में नंबर 1। प्राइमरी सेक्टर, ये जो डेयरी है ये प्राइमरी सेक्टर, प्राइमरी सेक्टर है त्रिपुरा जो ग्रोथ रेट 2017 6.4 था, आज की ग्रोथ रेट कत 13.77, डबलेर চেয়ে বেশি। আমাদের পার্শ্ববর্তী রাজ্য ওয়েস্ট বেঙ্গল, তার গ্রোথ রেট কত প্রাইমারি সেক্টরে 5.4%। এত বড় রাজ্য, এত ইকোনমি, ত্রিপুরার 13.77%। পার ক্যাপিটা ইনকাম ত্রিপুরাতে যখন সরকার এসেছিল তখন কত ছিল? সব আন্দোলনকারী আন্দোলনের পরে পার ক্যাপিটা ইনকাম কত 1,04,44 টাকা। আজকে পার ক্যাপিটা ইনকাম 2 বছর কত হয়েছে ত্রিপুরার করোনা থাকার পরেও 2,23,636 টাকা, 23% বেশি। ওয়েস্ট বেঙ্গলের কত আছে এখন? 1,15,000 টাকা। এত বড় রাজ্য। তার জন্য বলি যে মোদি সোচ, মোদি সরকার আর অন্য সরকারের মধ্যে তফাৎ আছে। বামফ্রন্টকে হারিয়ে সরকারে আসলে ডেভেলপ করে নেব, এটা তো ওয়েস্ট বেঙ্গলে হয়নি, কারণ ওয়েস্ট বেঙ্গলে মোদী সরকার আসেনি, তার জন্য ওয়েস্ট বেঙ্গলে হয়নি। ত্রিপুরাতে তার জন্য হয়েছে, কারণ ত্রিপুরাতে মোদী সরকার এসছে, তার জন্য মোদী বলে যে ত্রিপুরার মানুষ দূরদর্শী, ত্রিপুরার মানুষ এসছিলেন উনি এখানে ললিপপ লাগিয়েছিলেন, ত্রিপুরা মানুষ ওনার নৌকায় ওঠেনি। ত্রিপুরা মানুষ জানেন যে উনি ডেভেলপমেন্ট করতে পারেন না, ডেভেলপমেন্টের শব্দ ওনার কাছে নেই। যদি ত্রিপুরাকে কেউ বাঁচাতে পারে, কেউ যদি ত্রিপুরাকে শ্রেষ্ঠ বানাতে পারে, তো নরেন্দ্র ভাই মোদী লাগবে। আর সেই দিশাতে মানুষ জিরো থেকে সত্তা বানিয়ে দিয়েছে, আর মোদিও সেই দিশাতে হীরা থেকে হীরা প্লাস বানিয়ে মডেল স্টেটের দিকে চলে যাচ্ছে। ত্রিপুরা নর্থ ইস্টের করিডোর হতে চলছে। আমি আশা করি আমার সমস্ত নজওয়ান যারা বিজনেসম্যান আছে তাদের মানসিকতা সেই দিশাতে হবে। এক শ্রেষ্ঠ ত্রিপুরা, শক্তিশালী ত্রিপুরা, সমৃদ্ধিশালী ত্রিপুরা, মডেল ত্রিপুরা, আর সর্বত 37 লক্ষ ত্রিপুরাবাসী এক নতুন বিশ্বাসের ত্রিপুরা। আমি আশা করি সমস্ত নজওয়ান সেই দিশাতে কাজ করবে, সমস্ত বিজনেসম্যান সেই দিশাতে কাজ করবে, সমস্ত অফিসার্স এবং সরকারি কর্মচারী সেই দিশাতে কাজ করবে। এবং ত্রিপুরাতে আমরা যেই সিদ্ধান্ত নিয়েছি যে সর্বশ্রেষ্ঠ রাজ্য বানানো, সেই রাজ্য বানাতে আমি সবার সহযোগিতা চাই। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।